দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক বেশ কিছু খাতে সংস্কারের আলোচনা চলছে বেশ জোরে সোরেই। এ বিষয়ে হয়েছে কয়েকটি টাস্কফোর্সও। সেক্ষেত্রে আর্থিক খাতের সংস্কারের বিষয়টি সামনে আসছে বেশ গুরুত্বের সাথে। অন্যদিকে অনেকদিন ধরেই চড়া দ্রব্যমূল্য আর উচ্চ মূল্যস্ফীতি এখন বড় দুশ্চিন্তার কারণ। আর বেশ কিছু ব্যাংক আসলে দুর্বল হয়ে যাওয়া সহ নানা চ্যালেঞ্জে দেশের অর্থনীতি, এসব নিয়ে আজ আমরা আলোচনা করব। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি শামস মাহমুদ, আরও আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। শামস মাহমুদ, আপনার কাছেই শুরুতে আসতে যাচ্ছে। আসলে পরিবর্তিত একটি প্রেক্ষাপটে চলছে দেশ। তো এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক ধরনের উদ্বেগের কথাই সাম্প্রতিক দিনগুলোতে শুনছি। অনেক কারখানা আক্রান্ত হয়েছে, কর্মসংস্থান বিনিয়োগে এক ধরনের স্থবিরতা। মোটা দাগে যদি আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের বড় চ্যালেঞ্জ কি? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে আমরা জানি সবাই যে ধরেন যে পরিবর্তনটা হয়েছে, এটা একটা কী বলবো, এটা একটা নর্মাল সিচুয়েশন না, একটা ট্রানজিশন একটা যাচ্ছে। তো যখন ট্রানজিশন যাচ্ছে, বড় কিছু সংস্থা, ধরেন যেমন আপনি বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী, তো এখানে পুলিশ একটা বড় ভূমিকা রাখতো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে, অ্যান্ড স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ধরেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ একটা বড় রকমের একটা ভূমিকা রাখতো। তো যেটা আমরা লক্ষ্য করলাম যে ধরুন গভর্নমেন্ট যখন চেঞ্জ হলো, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আগে যেভাবে হস্তক্ষেপ করতে পারতো অথবা জিনিসগুলো কন্ট্রোল করতে পারতো, ওইভাবে কিন্তু পারছে না এখন। কারণ ওদের টপে যারা ছিল ওনারা ধরেন অনেকে এখন কর্মসংস্থানে যোগ দিচ্ছে না। তো তারপর ওনাদের একটা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক থাকতো যে কোন জায়গায় কি শ্রমিক কী হতো, ওগুলো আগের থেকে খবর নিয়ে ধরেন আমরা মিটিগেশন করতে যেতাম, যে একটা ইয়ে করে কথা বলে যাতে ওখানে না হয় সমস্যাকে এগুলো বের করতাম। তো এই জিনিসগুলো কিন্তু কাজ করছে না। কিন্তু এখানে কি হচ্ছে, এখন যেমন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আমাদেরকে সাহায্য করছে, ওনারা অনেক তৎপর আছে। ওনারা কিন্তু আমি বলবো যে এই আনরেস্টটা যেটা শুরু হয়েছিল পোশাক খাতে, যদি আমি শুরু করি, যে এটা কিন্তু প্রথমে শুরু হয়েছিল একটা ভিন্ন জিনিস দিয়ে। যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো, এখানে ঝুট ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে কিন্তু ফার্স্টে সমস্যা শুরু হয়। তারপর ধরেন আস্তে আস্তে বিভিন্ন দাবি আসা শুরু করে। আর এখানে যেটা হলো যে বিগত দিনে ধরেন অনেকগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের মধ্যে, এখানে মালিকের সাথে ধরেন একটা রিলেশনের ব্রেকডাউন, কমিউনিকেশন ব্রেকডাউন ছিল। তো এইগুলা জন্যেই কিন্তু ধরেন অনেক ক্ষোভ ছিল ওয়ার্কারদের মধ্যে, এটা যেমন এটা বহিঃপ্রকাশ পায়। তো এগুলোই হতে হতে একটা পর্যায়ে যেটা দেখলাম যে এখানে বাইরের কিছু ইয়েরাও এখানে কিন্তু যুক্ত হয়ে গেল। তো এগুলো সব কিছু মিলে যখন হলো, তখন কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে সরকারের সমঝোতায় আমরা ট্রাইপেট্রেড এগ্রিমেন্ট করেই আমরা কিন্তু বসে ধরেন ডিসকাশন করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে। 18 দফা যে দাবিটা হচ্ছে, এখন এটা বাস্তবায়নের দিকে যাচ্ছে। অ্যান্ড এখানে অনেকগুলো দাবি মেনে ফেলা হয়েছে, যেটা ইমিডিয়েটলি আমরা বাস্তবায়ন করতে পেরেছি, এবং কয়েকটা যেমন দীর্ঘমেয়াদী সময় লাগবে, মিডিয়াম টার্ম একটু লং টার্ম টাইম লাগবে এগুলো বাস্তবায়ন করতে। তো এইগুলো যাচ্ছে। অ্যান্ড ওভারঅল ইকোনমি যদি কথা বলি, আপনি শুরুতে বললেন ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা বললেন। তো ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা কিন্তু খালি আরএমজি ইন্ডাস্ট্রি না, এটা সবাই উই আর গোয়িং থ্রু দিস। এটা আমরা যেমন আগে যে ব্যাংকের অ্যাকচুয়াল যে চিত্র ছিল, যে নাম্বারসগুলো ছিল, এটা অনেক ক্ষেত্রে হাইড করা হতো, এটা হোয়াইট ওয়াশ করে ধরেন এটাকে হাইড করা হতো। কিন্তু এখন কিন্তু এই চিত্রটা আস্তে আস্তে ভেসে আসছে। তো যখন আসছে, আমি কিন্তু এখন আমরা বুঝতে পারছি, এখনো কিন্তু ফুললি বুঝতে পারি নাই, হয়তো পুরোপুরি জানতাম না আমরা কতটা খারাপ অবস্থায় আছি। আগে জানতাম যে খারাপ অবস্থায় আছে, কিন্তু কোন মাত্রায় খারাপ অবস্থা ওটা আমরা কিন্তু জানতাম না। এখনও কিন্তু আসছে ইনফরমেশনগুলো, আমরা কিন্তু এখনও ফুল পিকচারটা পাইনি। তো এটার ক্ষেত্রে যেটা হলো যে এটার একটা এফেক্ট আমরা দেখছি, ইন্টারেস্ট রেট অনেক হাই। তো ইন্টারেস্ট রেট যখন হাই হয়, ডেফিনেটলি ইনফ্লেশনের এফেক্ট আমরা যতই বলি, কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক মাত্রায় বেড়ে গেছে। সাধারণ জনগণ কিন্তু ফিক্সড ইনকামের মানুষ স্পেশালি এটাতে এফেক্টেড হচ্ছে। তো এইটার ক্ষেত্রে যেটা হবে যে আপনার ওই ব্যাংকিং খাতের যে রিফর্মগুলো চলমান থাকবে, এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস, এটা শর্ট টার্মে কিছুই হবে না। তো ইট উইল বি দেয়ার, কিন্তু এটার ইমপ্লিকেশন যেটা হবে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেশনের কোয়েশ্চেন চলে আসবে, ইনভেস্টমেন্টের কোয়েশ্চেন চলে আসবে। অ্যান্ড এসএমই খাত যারা ইনফর্মাল সেক্টরকে এমপ্লয়মেন্ট দেয় বাংলাদেশে, দে উইল বি এফেক্টেড। তো এগুলো সব কিছু নিয়ে, হ্যাঁ, উই আর গোয়িং থ্রু এ ট্রানজিশন পিরিয়ড।
কিন্তু এটা যদি ঠিকভাবে আমরা রিফর্মগুলো করতে পারি, লং টার্ম ডাউন দ্য রোড এটা কিন্তু সুফল নিয়ে আসবে। জি, তফিল ইসলাম খান, মানে আমরা কিছু সমস্যার কথা শুনলাম। আসলে কর্মসংস্থান বিনিয়োগে মানে এই প্রতিবন্ধকতাগুলো আসলে কতটা ইম্প্যাক্ট ফেলবে এই সাম্প্রতিক সময়ে, যে এক ধরনের অনিশ্চয়তাই বলি বা কনফিডেন্সের অভাবই বলি ব্যবসায়ীদের, সেই জায়গা থেকে তো এই জায়গাগুলোতে নেতিবাচক একটা ইম্প্যাক্ট পড়তে পারে। এটা এখন যেই পরিস্থিতিটা আছে সেটা আমি মনে করি যে অবশ্যই সাময়িকভাবে এটা একটা তো অসুবিধার ভিতরে আছে। সবাই অপেক্ষা করছে যে আমার বিনিয়োগ সিদ্ধান্তগুলোকে আরেকটু দেখে সিদ্ধান্ত নেওয়ার। এটা অস্বাভাবিক না। এটার বড় কারণ হলো যে এইটা তো মানতে হবে যে আমরা একটা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গেছি এবং এটার ভিতরে একটা, যেটা সঞ্জয় বলছিলেন খুব পরিষ্কারভাবে, যে একটা সময় লাগছে এটাকে অ্যাড্রেস করার। সেই সময়টা অনেকের কাছেই আমি বলবো যে একটু যতটুকু লাগবে ভেবেছিলেন তারা তার থেকে বেশি সময় লাগছে। কারণ এর আগে যখন বাংলাদেশের আন্দোলনের ইতিহাসও ঠিক নতুন না, বা সরকার এই ধরনের পরিবর্তনের মানে উদাহরণ আমাদের অতীতে আছে, কিন্তু অতীত থেকে এবারের পরিস্থিতি একটু আমার কাছে ভিন্ন মনে হয়। কারণ হলো যে একটা লম্বা সময়ের কিন্তু আমাদের একটা রেজিম গেছে, যেই রেজিমটায় কেউই খুব ভালো অবস্থার ভিতরে ছিলেন না, গোষ্ঠী স্বার্থের অংশর লোকজন ছাড়া। তো সেইটার থেকে একটা বড় সমস্যা হয়েছে যেভাবে প্রশাসন, পুলিশ এটাকে দলীয়করণ হয়েছে এবং তারা জড়িয়ে গেছেন এটার ভিতরে। এতখানি আমরা আগে দেখি নাই। আমরা ধরেন আমার জীবনে আমি 90-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে 96, 2001 অনেকগুলো সময় দেখেছি, বা 2007। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে এটা বেশি সময় লাগছে। দ্বিতীয় হলো যে আমরা জানতাম যে কতগুলো, যেটা শামসুল বলছিলেন যে কতগুলো জায়গায় খুব খারাপ হচ্ছে। ব্যাংকিং খাতের কথা বলেন, আপনার আমার রেভিনিউ জেনারেশন থেকে শুরু করে এক্সপোর্টের জায়গা থেকে বলেন, আপনি ইনফ্লেশনের নাম্বার বলেন, এইটা একটা তো আমরা সবসময় বলেছি যে এই নাম্বারগুলো সঠিক চিত্র দেয় না। তো এখন সেই চিত্রটা আস্তে আস্তে বের করে আনাটার একটা প্রক্রিয়ার ভিতরে আছে। সুতরাং সেইটার দিকেও কিন্তু যারা বিনিয়োগকারী আছেন তারা তাকিয়ে আছেন, এবং সেটার একটা ধাক্কা আছে। কারণ তো আসলে তো পরিস্থিতি কি, মানে পানিটা কত গভীর এইটা বোঝার একটা সময় যাচ্ছে। ধরেন আমি যদি ব্যাংকিং খাতের পরিস্থিতি বলি, এটাকে তো খুব একটা আর্টিফিশিয়াল ভাবে আমার বাঁচিয়ে রাখা হয়েছিল কতগুলো ব্যাংকে, এবং আরও এটার থেকে লুট হচ্ছিল। হ্যাঁ, এখন এটাকে বন্ধ করার একটা সিদ্ধান্ত হয়েছে। আগে এটার বোর্ড পরিবর্তন হয়েছে, বন্ধ হয়েছে। এখন একটা যেটা হচ্ছে সেটা ডায়াগনোসিস হচ্ছে। আপনার যখন রোগ হয় তখন আপনার এখানে ঠিক যদি বলেন যে চিকিৎসা হচ্ছে কিনা, চিকিৎসা একটা চলে, কিন্তু এটা প্রপার চিকিৎসা না। তার আগে কতগুলো টেস্ট হচ্ছে। তো এখন এই টেস্টটা করা হচ্ছে, যে টাস্ক ফোর্সটা আপনি ব্যাংকিং সেক্টর থেকে করা হয়েছে, ওইটা যদি আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখেন, তারা এক ধরনের ফরেনসিক ইনভেস্টমেন্ট বলি আমরা, মানে খুবই গভীরভাবে ওইটাকে তদন্ত করে দেখা হচ্ছে যে আসল পরিস্থিতি কী। এবং সেই সময়ে কতগুলো ব্যাংক একদম চিহ্নিতই ছিল, দীর্ঘদিন ধরে আপনারা রিপোর্ট করেছেন, আমরা বলেছি, কোনো রিপোর্ট মানে সরকারি তথ্য যতটুকু পাওয়া যায় তার মধ্যে বের হয়ে আসছে। সেই ব্যাংকগুলোর ব্যাপারে একটা তো চিন্তার ব্যাপার আছে। তো আপাতত যেটা বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক থেকে এটা টাকা ছাপাইয়া এটা করা হবে না, কারণ এটা আবার অন্য জায়গায় সমস্যা তৈরি করছে। তো ইন্টার ব্যাংক একটা গ্যারান্টির মাধ্যমে এখন নেওয়া হবে। তো এই প্রক্রিয়াটা এখনও, আমি যেটা বলি যে এটা এখনও চলমান প্রক্রিয়ার হচ্ছে। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে আপনার যারা বিনিয়োগকারী আছেন তারা অপেক্ষা করছেন। এর মধ্যে কিন্তু অনেকগুলো জায়গায় আবার ট্রাবল শুরু হয়েছে। এই গার্মেন্টস খাতের শ্রমিকই এটা একটা, আমাদের এনার্জি সেক্টরের আসলে পরিস্থিতি কি, আমরা কি ইম্পোর্ট করার মতো অবস্থা আছে কিনা। তো এখন অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোর উত্তর নাই। এখন উত্তর কবে পাবো এটা এই আলোচনা করছেন। টাইমলাইন যেটা আছে, সবাইকে মোটামুটি 2-3 মাস একটা টাইম দেওয়া হয়েছে। সুতরাং আমি যেটা বুঝি সেটা হলো যে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমরা এখন শুধুমাত্র একটা সাময়িক কতগুলো পদক্ষেপ আপনারা দেখতে পাবেন, ঠিক এটা থেকে উত্তরণের রাস্তাটা অতখানি দেখতে পাবেন না। এটাই এই সময়ের ভিতরে আরো বিচার বিশ্লেষণ হচ্ছে, তারপরে হয়তো আমার সিদ্ধান্তগুলো সহজ হবে। তো আমরা তো অর্থনীতি, আর্থিক খাত বলি, মানে আমরা তো অনেক ধরনের খেসারত দিচ্ছি, মানে তো এখন যেই উদ্যোগগুলো আসলে নেওয়া হচ্ছে, আপনি বলছিলেন যেটি বেশিরভাগই
শর্ট টার্ম বা মানে তাহলে আমরা দীর্ঘমেয়াদী উদ্যোগে যাচ্ছি না কেন, বা মানে সেটা কি যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেতে পারছি না, নাকি আমরা ইচ্ছা করে যাচ্ছি না? না, আমার মনে হয় যে দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী যদি বলি, সেই ধরনের উদ্যোগগুলো নেওয়া হবে, এইটা একটা চিন্তা তো আছে, এটা এক ধরনের প্রতিশ্রুতিও আছে। কিন্তু খুব চট করে আমি না যাওয়াটাকে আমি সমর্থনও করি। কারণ হলো যে এই কাজটি করার সেটা হলো একটা কারণ হলো যে আমি কি ধরনের উদ্যোগ নিব এটা আমি মোটা দাগে জানি, যে আমার কোথায় কোথায় সংস্কার লাগবে, কোথায় কোথায় আমার প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে, মোটা দাগে জানি, আমরা অনেক দিন ধরে বলছি। কিন্তু ওই যে বললাম যে আপনি যখন একটা চিকিৎসায় যাবেন, আপনি ধরেন একটা অপারেশন করবেন, আপনি বুঝতে পারছেন হয়তো রোগীর কন্ডিশন দেখে যে এখন একটা অপারেশন লাগবে, কিন্তু অপারেশনটা কেমন অপারেশন লাগবে, রোগী এই অপারেশন নেয়ার মতো ক্ষমতায় আছে কিনা, তাহলে নাকি তারা একটু সিচুয়েশন ইমপ্রুভ করে, যে ডায়াবেটিক্স আছে কিনা, কতগুলো টেস্ট করে আমরা যাই না, এবং এক্স্যাক্টলি কোথায় হবে আর কোথাও আছে কিনা, এইটা করে কিন্তু আপনাকে অপারেশন যেতে হয়। তো ওই রকম পরিস্থিতির ভিতরে আমরা আছি, ওই টেস্টটা করা ভালো। আর হলো কিছু স্বল্পমেয়াদী পদক্ষেপ লাগবে, যেন পরিস্থিতি খারাপ আরও না হয়ে যায়, রোগী যেন মরে না যায় আমি অপারেশনে যেতে যেতে। তো ওইটা অনেক গুরুত্বপূর্ণ। এখন ওইটাই ভিজিবল স্টেপ লাগবে। একটা আমি বড় প্রতিবন্ধকতা যেটা দেখছি সেটা হলো যে আমরা যেটা যদি খুব সহজ ভাষায় বলি, যে সরকার অনেক ক্ষেত্রেই ফায়ার ফাইটিং করছে এখনো। ফায়ার ফাইটিং মানে আগে আগুন নেভানোর চেষ্টা করছে, তো এইটা থামছে না। এইটা আমরা ভেবেছিলাম যে এটা হয়তো মাসখানেকের ভিতরে এটা শেষ হবে, কিন্তু এখনও অনেকগুলো জায়গায় এই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে পুরোপুরি কন্ট্রোলে আসছে কিনা, নিশ্চয়ই আমরা যখন 5 আগস্টের পরের যে পরিস্থিতি ছিল তার থেকে উন্নতি হয়েছে, কিন্তু এখনও কিন্তু বেশ কিছু জায়গায় আমাদের কনসার্ন আছে। তো ওই ইস্যুসগুলো থাকবে। এখনও আমাদের অনেক ফরেন ইনভেস্টর বলি, বায়ার বলি, তারা এখনও এখানে আসার ব্যাপারে তাদের একটা এখনো মনোভাব তারা দেখছেন অনেক ক্ষেত্রে, হয়তো শামস ভাই আরো ভালো বলবেন। সে কি অবস্থানে আছে? না, তারা এখনো তারা ফেরত আসছেন তা না। অনেকগুলো মানে এমবাসি তাদের স্টাফ বাইরে পাঠিয়ে দিয়েছিলেন যখন আন্দোলন চরমে ছিল, মানুষ মারা যাচ্ছিল রাস্তায়, তো তারা নিরাপত্তার কথা চিন্তা করে স্টাফ পাঠিয়ে দিয়েছিলেন, সেটা আসা শুরু করেছে। ফলে সেটা হয়তো একটু বেশি সময় লাগছে। তো ওই জায়গাগুলোয় আমার মনে হয় যে এখনো কাজ করা আছে। 2 মাসে এই আন্দোলন এবং ওইটার মানে ফলশ্রুতিতে কিছুটা তো আপনার যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা থেকে আবার একটা ইঞ্জিন স্টার্ট করার একটা সময় লাগছে। তো সেই জায়গাটায় একটু বেশি সময় হয়তো লাগছে। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এইটা কত দ্রুত শুরু করতে পারবে, এবং যেখানে অনেক জায়গায় হয়তো সময় লাগাটা স্বাভাবিক, কিন্তু কোনো কোনো জায়গায় এটা বেশি সময় লেগে গেলে মানুষের ধৈর্যচ্যুতি হবে। যেমন আপনার মূল্যস্ফীতির পরিস্থিতি যদি বলি, মূল্যস্ফীতির পরিস্থিতি যদি আপনি একটা মোটামুটি 3-4 মাসের ভিতরে কন্ট্রোলে না আনেন, একটা জায়গায় আর বাড়তে দিয়েন না, হ্যাঁ, এটাকে একটা ধারণ করে তারপর আস্তে আস্তে নামিয়ে আনা যে যৌক্তিক জায়গায়, সেইটা যদি না হয়, আপনি যদি যেই পরিমাণ চাঁদাবাজি ছিল প্রাথমিকভাবে ছিল না, এখন যদি আবার চাঁদাবাজি আগের জায়গায় ফেরত যায়, সেটাকে যদি আপনি ঠিক করতে না পারেন, তখন মানুষের কিন্তু ধৈর্যচ্যুতি হবে। সুতরাং সরকারের পক্ষ থেকে বলি বা বিভিন্ন যে এজেন্সি আছে বা যারা দায়িত্বে আছেন, তাদের এই জিনিসটা, এই ঝুঁকিটার কথা ভাবতে হবে, এবং এইটার জন্য গুরুত্বপূর্ণ যে কিছু স্টেপের সাথে আপনি যেই কাজগুলো করছেন এইটাই এক ধরনের স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে, এবং এইটার ব্যাপারে আপনার যদি জবাবদিহিতার কাঠামো আপনি তৈরি না করেন তাহলে কঠিন হবে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে এখনো কিছুটাই সরকারকে সময় দেওয়া হয়েছে যে কাঠামোর কিছু পরিবর্তন, মানুষ কিছু পরিবর্তন করতে হবে, দায়িত্বে পরিবর্তন, এটা মোটামুটি গুছিয়ে আনা হয়েছে। তারপরের স্টেপগুলোর জন্য আমি মনে করি যে একটা কর্মপরিকল্পনা দরকার। জি, শামস মাহমুদ একটা কথা বলছিলেন তফিল ইসলাম খান, যে মানে বায়ারদের আস্থার আসলে কি অবস্থা, মানে অর্ডার বা রপ্তানি ক্ষেত্রে যদি আমরা বলি কোন পর্যায়ে আছে? আমি ওটা বলার আগে একটা জিনিস বলতে চাই, যে ধরেন যে প্রক্রিয়া আমরা যাচ্ছি এখন, আপনি পলিসি কখন নিই আমরা বেসড অন ডাটা। তো বিগত দিনে যে ডাটাগুলো বিবিএস ধরেন যে ডাটাগুলো দিত, এটা সবসময় আমরা সবাই কোয়েশ্চেন করতাম, যে ইনফ্লেশনের ক্ষেত্রে বলেন, সব কিছুর ক্ষেত্রে। তো এই ডাটা কালেকশন কিন্তু একটা মানে ইটস আ লং টার্ম প্রসেস। এটা কিন্তু শর্ট টার্ম করা যায়, কিন্তু কনক্রিট যদি রিফর্ম করতে চান
একটা লং টার্ম প্রসেস লাগবে। সো ওই পরিমাণ সবাই কিন্তু আমাদের সরকারকে দিতে লাগবে যদি আমরা কংক্রিট রিফর্ম চাই। তো এই প্রসেসে যাচ্ছি। অ্যান্ড আরেকটা জিনিস আমরা যখন অর্থনীতি নিয়ে কথা বলি, ধরেন 15 বছর আগে বাংলাদেশের অর্থনীতির যে সাইজ ছিল, যে আকার ছিল, ইট ওয়াজ ভেরি স্মল, ভেরি সিম্পল, মানে অত কমপ্লিকেটেড ছিল না। কিন্তু এখন কিন্তু গ্লোবাল সাপ্লাই চেনে কানেক্টেড হয়ে ধরেন ফ্রিল্যান্সিং বলেন, নতুন অনেক কিছু চলে আসছে এখানে, যেটা ভেরি ইন্টার কানেক্টেড উইথ দ্য গ্লোবাল সাপ্লাই চেইন। সো অনেক কমপ্লেক্সিটি কিন্তু এখানে অ্যারাইজ করছে, এখানে ট্রেড, ইনভয়েসিং, তারপর এই অনেক কিছু চলে আসে। তো এগুলো সব কিছু রিফর্ম যদি চাই, এখানে কিন্তু টাইম দিতে লাগবে গভর্নমেন্টকে। সো উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক। অ্যান্ড আপনি যেটা বললেন যে বায়ারদের আস্থা, এখন হ্যাঁ কিছু অর্ডার বাংলাদেশ থেকে শিফট করেছে। কোন অর্ডারগুলো শিফট করেছে? যে অর্ডারগুলো শিফট করেছে, ফর এক্সাম্পল ব্যাক টু দ্য স্কুল প্রোগ্রাম, এটা একটা আইটেম যেটা বাংলাদেশে আমরা পোশাক মানে গার্মেন্টস থেকে আমরা এক্সপোর্ট করতাম। এটা যখন সেপ্টেম্বর মাসে যখন স্কুল খুলে ইউরোপিয়ান কান্ট্রিজে, তখন বাচ্চাদের স্কুলের কাপড়গুলো এটা কিন্তু টাইম সেন্সিটিভ একটা ইয়ে, কারণ স্টোরে ওই লাস্ট উইকের মধ্যে ঢুকতে লাগবে, অগস্টের লাস্ট উইকের মধ্যে এগুলো মাল থাকতে লাগবে র্যাকে, যাতে বাচ্চারা কিনতে পারে। তো আমরা জুলাইতে যখন ধরে আন্দোলন শুরু হলো, তখন কিন্তু আমাদের এক্সপোর্ট ঠিক করে হচ্ছিল না। তো ওখানে একটু পিছিয়ে গেছিলাম আমরা। তারপরে যেটা আমরা দেখলাম যে ফ্লাডিং, যে বন্যা যেটা হলো, তো তখন ঢাকা চিটাং হাইওয়ে কিন্তু প্লাবিত হয়ে গেল, তখন শিপমেন্টটা অনেক ক্ষেত্রে ডিলে হয়েছিল। তারপরে পোশাক খাতে যে ধরেন যে আনরেস্ট আমরা দেখতে পাচ্ছি, এইটার কারণে কিন্তু এই ব্যাক টু দ্য স্কুল প্রোগ্রাম শিফট করেছে। অ্যান্ড অন্য লং টার্ম যদি বলি, কিছু অর্ডার হ্যাঁ উইন্টার সিজনে কিছু অর্ডার শিফট হয়েছে, কিন্তু গ্লোবাল ট্রেন্ড, এটা খালি বাংলাদেশের জন্য না। আপনি যদি নতুন যে ডাটা রিলিজ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, ওটা দেখেন, ওখানে ভারতের যেমন কমেছে 1%, চায়নার কমেছে বেশ ভালো, টার্কির কমেছে, বাংলাদেশেরও কমেছে, ওয়ারাস পাকিস্তানেরটা বেড়েছে, কম্বোডিয়ারটা বেড়েছে। তো গ্লোবালি নাম্বারস আর কামিং ডাউন। আর উইন্টার সিজনে একটা জিনিস হলো যে আমাদের কিন্তু এনার্জি সিচুয়েশন আমরা এখনও একটা মানে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা জানি যে আমাদের যে এলএনজি যে টার্মিনাল ছিল, ওটাকে ড্যামেজড হয়েছিল। সো ওটার কারণে কিন্তু সরবরাহ যেহেতু ধরেন ঠিক করে হচ্ছিল না, তো ওটার একটা ওয়ারি, এটা ঠিক হয়ে যাবে সামনে, আমরা আশাবাদী, কারণ সরকার টেন্ডার খুললো কদিন আগে, তো আমরা জানি সাপ্লাই চলে আসবে। তো এইটা এনশিওর যতদিন ধরে না হচ্ছে, হ্যাঁ আমরা কিন্তু ওই ইয়েটা রিগেন করতে পারছি না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু বায়ারদেরকে যে জিনিসটা বলছি যে দেখেন, আপনি ফেসবুকে অনেক কিছু দেখতে মনে হয় যে বাংলাদেশে সিভিল ওয়ার হচ্ছে, কিন্তু এখানে কিন্তু ওরকম কোনো ইয়ে নেই। আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আমি একটা এক্সাম্পল দিই, নিউ ইয়র্কে একটা ব্ল্যাক আউট হয়েছিল একবার, জাস্ট ফর 12 আওয়ার্স। একটা স্টোর ডাউনটাউন ম্যানহাটনের একটা স্টোরের গ্লাস ইনট্যাক্ট ছিল না, সব লুট হয়েছে, ওখানে রায়েট হয়েছে। বাংলাদেশে যেখানে আমরা জানি যে পুলিশের প্রেজেন্স নেই, আইন শৃঙ্খলা বাহিনীর প্রেজেন্স নেই, আপনি দেখেন এখানে কোনো, আমরা কিন্তু কমিউনিটি পুলিশিং করে কিন্তু ইয়ে করছি। এখানে কেউ বলতে পারবে না যে ধরেন কোনো ফরেনার, হ্যাঁ ফিজিক্যাল আসল তো দূরের কথা, ভার্বাল আসল মানে বাইরে থেকে আসলে ভয়াবহতাটা অনেক বেশি মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি অন দ্য গ্রাউন্ড এটা কিন্তু মানে আমি বলবো এটা একটা বড় ক্রেডিট আমাদের, যে আমরা এই অবস্থা যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রেজেন্সটা নেই, এখানে যে আমরা এইভাবে আছি, এটাই কিন্তু শো করে দ্য স্ট্রেংথ। সো এই মেসেজগুলো কিন্তু আমরা কনভে করছি ভাইদেরকে। এখন প্রবলেম হয়ে গেছে যে ওদের এমবাসির থেকে, ওদের গভর্নমেন্ট থেকে কিছু এম্বার্গো আছে, ট্রাভেল রেস্ট্রিকশন, সেফটি কনসার্ন আছে। তো এগুলো কিন্তু এখন ইউনূস সাহেব ধরেন নিউ ইয়র্ক গেছে, উনি অ্যাড্রেস করেছে, এখন দে আর টেকিং ইট ডাউন। তো আনলেস এগুলো ওরা উইথড্র না করে, ওনারা কিন্তু ট্রাভেল ইজিলি করতে পারবে না। সো এটা আশা করি একটা সিজন আমরা দেশের স্বার্থে উই ক্যান অ্যাবজর্ব, কিন্তু সামনের দিনগুলোতে এটা একটা পজিটিভ একটা ইয়ে দেখবো আমরা। জি, তৌফিকুল ইসলাম খান, মানে আজকে একটি পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে একটি টাস্কফোর্স হয়েছে, পুনর্গঠন আর কি, গভর্নরকে প্রধান করে 9 সদস্যের, মানে অর্থ মন্ত্রণালয়ের এই উদ্যোগকে আসলে কতটা বাস্তবসম্মত মনে করেন, বা আসলে পাচার হওয়া অর্থ ফেরত আনা কতখানি সম্ভব হবে, প্রত্যাশা কি এই টাস্কফোর্সের কাছে? না, আমার মনে হয় যে টাস্কফোর্সের যে গঠন হয়েছে, এইটা একটা মানে কাঠামোর দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বোধহয় এটাকে নেতৃত্ব দিবেন, এটাই এবং আমি মনে করি যে যেই এজেন্সিগুলোতে থেকে প্রতিনিধি চাওয়া হবে বা সিলেক্ট করবেন, এটা ঠিক আছে। এটা মানে অর্থ আনার প্রক্রিয়াটা একটা টেকনিক্যাল প্রক্রিয়া, একটা লিগ্যাল প্রক্রিয়া। হ্যাঁ, তো বাংলাদেশের অভিজ্ঞতা আছে এর আগে
অর্থ ফেরত আনার, দুবার সাকসেস হয়েছে, ফেরত দেওয়ার অভিজ্ঞতাও আছে বাংলাদেশের, যে অন্য জায়গায় প্রমাণ হয়েছে এটা। এই পুরো প্রক্রিয়াটা আন্তর্জাতিক ক্ষেত্রে স্টোলেন অ্যাসেট রিকভারি একটা থাকে, সেটা দিয়ে হয়, এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং অন্যান্য এটার ভিতরে কাজ করেন একসাথে। তো ওই প্রক্রিয়াটা পালন করতে হলে আমাদের কতগুলো ধাপ দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়াটা জটিল, কোনো কোনো ক্ষেত্রে একটু দীর্ঘসূত্রিতা আছে। প্রথম হলো আমার দেশের ভিতরে আপনাকে এই দুর্নীতি এবং টাকা পাচার হয়েছে এটা প্রমাণ করতে হবে। তো সেটা আদালতের লাগবে। সুতরাং আপনি দেখবেন যে ওখানে আমাদের যারা আছেন সেখানে তদন্ত কর্মকর্তাদের পক্ষ থেকে পুলিশের ওখানেও আছেন, আইনে বিচারের লোক আছেন, বিএফআইও আছেন। তো ওই জিনিসটা আমাদের এখানে করতে হবে। তারপর আমাকে ওটা ট্রেস আউট করতে হয় যে এই অর্থটা কোন দেশে গেছে, কোন চ্যানেলে, এবং কোন চ্যানেলে এক্স্যাক্ট না হলেও যে এই দেশে গেছে, এবং ওইখানে প্রমাণ করতে হবে যে এই অর্থটা দিয়ে আপনি ওখানে এই ধরনের জায়গা পারচেজ হয়েছে। তো তখন ওই দেশের আদালতে আবার এটাকে আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনার যেতে হবে, এবং তারা তখন ওইটাকে যদি আপনি প্রমাণ করতে পারেন তখন তারা ওই সম্পদটাকে বাজেয়াপ্ত করে ওইটাকে লিকুইড করে তারপরে এটাকে ফেরত দেবেন। যদি সম্পদ কেনা হয়, লিকুইড টাকা থাকলে, মানে তরল টাকা থাকলে এটাকে ফেরত দেওয়া হবে। এই প্রক্রিয়ার ভিতর প্রক্রিয়াটা একটু দীর্ঘ, বাট আমরা আশাবাদী হতে পারি যে পাচার অর্থ ফেরত আসবে। দুটো বিষয়, মানে একটা হলো যে সাকসেস স্টোরি আমাদের বাংলাদেশেরই আছে, বাংলাদেশে এসছে এর আগে, হ্যাঁ। সুতরাং এটা নির্ধারণ করবে যে আমরা টেকনিক্যালি এবং লিগালি এটাকে সাউন্ড, মানে একদম ফুল প্রুফ করতে পারি কিনা। দ্বিতীয় হলো আমার যে দেশের থেকে আমি আনবো সেই দেশের সাথে আপনার একটা মানে যোগাযোগ রাখা, এবং তাদেরকেও আগের থেকে অ্যালার্ট করা, সুতরাং তারা তাদের কাজটা কিছু এগিয়ে রাখতে পারেন কিনা। এবং এইটার যে আন্তর্জাতিক কাঠামো আছে সেই আন্তর্জাতিক কাঠামোর ভেতরে অলরেডি আমরা জানি যে সরকারের পক্ষ থেকে কথা বলা হয়েছে, সেইটা একটা অ্যালার্ট করা হয়েছে, এবং তারা আশ্বাস প্রদান করেছেন যে এই ধরনের কাজে ওনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন বাংলাদেশকে। সময় লাগতে পারে, এখন গঠন করাটা সঠিক হয়েছে, কিন্তু এটা নির্ভর করবে যে আমরা কত দ্রুততার সাথে এবং কত আমরা কারিগরি বা টেকনিক্যাল সাফল্যের সাথে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি। এখন আমি যেটা চাইবো সেটা হলো, একটা বিষয় হলো যে এখানে যেই টাস্কফোর্সটা করা হয়েছে সে টাস্কফোর্সে যেই এজেন্সিগুলো আইডেন্টিফাই করা হয়েছে সেটা মোটামুটি ঠিক আছে। এখানে যদি প্রয়োজন হয় কিছুটা তারা হয়তো আরও লোক অ্যাড করতে পারেন, বাইরে থেকে হয়তো টেকনিক্যাল সাপোর্ট পাবেন, অনেক আমাদের উন্নয়ন সহযোগীরা আছেন যারা বলেছেন এই ব্যাপারে হেল্প করবেন। কিন্তু যেই লোকটাকে ওখানে দিবেন ওই এজেন্সি থেকে, তিনি যেন ওই ব্যাপারে দক্ষ লোক হন, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে আর কি। কারণ এইটা আপনি ধরেন বাংলাদেশ ব্যাংকের থেকে আমার একজন লোক রাখবে, সব যে কাউকে ওখানে দিয়ে দিলে যে হবে তা না, তার ওই কারিগরি জ্ঞানটা যেন থাকে। আর দ্বিতীয় হলো সেটা হলো যে আমরা কাজ করার ক্ষেত্রে যেন আমার ওই যেই আমি বলছি যে প্রক্রিয়াগুলোকে যেন সঠিকভাবে বাস্তবায়ন করে। কারণ এটা দিন শেষে এটা লিগ্যাল প্রক্রিয়া আমার দেশের ভেতরেও এবং যে দেশে গেছে সেই দেশেও। সুতরাং সেই জায়গাগুলোতে আমাদের মানে খুবই নিশ্চিতভাবে ওখানে যেন কোনো লুপহোল না থাকে। কারণ আদারওয়াইজ যেটা হবে যে এই লিগ্যাল লুপহোল দিয়ে বের হয়ে যেতে পারে। সুতরাং এইটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য। কারণ আসলে দেখেন যে এই গণঅভ্যুত্থানটা আমরা মানে হয়েছে এবং এটার যে আকাঙ্ক্ষা জনমানুষের, সেইটার আসল জায়গাগুলো আমরা যেন ভুলে না যাই। 1-2 মাস হয়ে গেছে তো আমরা এখন বিভিন্ন বিটস অ্যান্ড পিসেস চিন্তা করছি। আসল জায়গাটা তো হলো একটা ন্যায় ভিত্তিক একটা বৈষম্যহীন সমাজ গড়ার কথা। তো ন্যায়ের ভিত্তিক রাষ্ট্র যদি আমরা গঠন করি তাহলে আমার আইনি প্রক্রিয়ার ভেতরে এবং ন্যায্যতার জায়গাগুলোকে খুবই স্পষ্টভাবে থাকতে হবে। মানে এটা শুধুমাত্র দাবি দেওয়ার প্রেক্ষিতে পারসেপশনের ভিত্তিতে না করে এই জায়গাগুলোকে আইনগত ভিত্তিভাবে যেন খুবই সঠিকভাবে পালন করে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জন্য সংস্কার লাগবে, সেটা তো অবশ্যই দরকার হবে। জি শামসুন, আসলে পাচার কি মানে বন্ধ হয়েছে? আপনাদের অভিজ্ঞতা কি? মানে আমরা বিশেষ করে আপনাদের রপ্তানি খাতের ক্ষেত্রে মানে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এরকম অনেক অভিযোগই দীর্ঘদিন ধরে আসছে। মানে সেই জায়গাগুলো, মানে যেই পন্থায় অর্থটা পাচার হয়েছে, মানে সেই জায়গাগুলো বন্ধ হয়েছে কিনা? দেখেন, এখানে আগে যে মানে কাঠামোটা ছিল, এখানে কিন্তু আমি পাচার করতে চাইলে কিন্তু পাচার করতে পারি না। এখানে আমাকে ধরেন অনেকজনের সহায়তা নিয়ে কিন্তু একসাথে
পাচারগুলো এই প্রক্রিয়াটা হতো, একটা ছিল ধরুন ব্যাংকিং সেক্টরের সাথে একটা রিলেশন থাকতে লাগতো, আরেকটা হলো যে এনবিআর এর সাথে আমার একটা রিলেশন থাকতে লাগতো, অনলি দেন এটা কিন্তু পসিবল হতো। তো এখন উইথ দ্য চেঞ্জ ইন গভর্নমেন্ট আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু এখন মানে নজরদারিটা মানে ঠিক করে হচ্ছে, ওরা কিন্তু সব কিছু পর্যবেক্ষণ করে কিন্তু ইভেন এলসিও যদি করি ওটা কিন্তু ওরা ক্রস চেক করছে, এখন টাইম লাগছে, ক্রস চেকটা করছে। তো এটা তো অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে এটা অনেক কমে এসেছে, নজরদারিটা অনেক বেড়েছে, নজরদারিটা বেড়েছে। এবং এখন কিন্তু ধরেন মানে আশা করব যে আগের যে সিস্টেম ছিল এটা যাতে না চলে আসে। কিন্তু এখানে দেখেন, এখানে পাচার তো একভাবে ধরেন যেটা থ্রু ট্রেড একটা জিনিস হয়, কিন্তু এখানে কিন্তু অনেক মানে অনেক কিছু আছে। যেমন ফর এক্সাম্পল একটা ছোট্ট উদাহরণ দিই, যে ক্রিপ্টো কারেন্সি, হ্যাঁ, বিনান্স একটা বড় একটা ট্রেডিং নেটওয়ার্ক আছে। আপনি যদি ওটার কদিন আগে একটা রিপোর্ট পড়ছিলেন ডাটায়, বাংলাদেশ ইজ র্যাঙ্ক 28 আউট অফ অল দ্য কান্ট্রিজ উইথ অ্যাকাউন্টস ইন বিনান্স। আর ওটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেশন অ্যান্ড রুলস, ইট ইজ ইলিগাল টু বি ট্রেডিং। হ্যাঁ, তো যখন করতে যান আপনি কিন্তু বাংলাদেশের পাসপোর্টের একটা কপি ওখানে সাবমিট করতে লাগে অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি। তো নাম্বার 28 কীভাবে হয়? তো এখানেও কোয়েশ্চেনগুলো আছে। এটা আস্তে আস্তে যেটা হবে যে কমপ্লেক্সিটি উইল অ্যারাইজ, এই জিনিসগুলো কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে মানে ব্যাংকিং সেক্টর নিয়ে আপনারা দুজনেই বলছিলেন, আমি একটু ব্যাংকিং সেক্টরের আলোচনায় আসতে চাই। মানে অনেকগুলো ব্যাংক দুর্বল হয়ে যাচ্ছে, গভর্নর নিজেই বলছেন যে 10টির মতো দেউলিয়া হওয়ার পথে, তারা চেষ্টা করছেন, তাদেরকে বিশেষ নজরদারির মধ্যে রাখা হচ্ছে সাম্প্রতিক সময়। মানে আসলে আপনাদের ব্যবসায়ীদের অভিজ্ঞতাটা কি আসলে এই দুর্বল ব্যাংকগুলোতে অভিজ্ঞতা কি, বা ওভারঅল ব্যাংকিং সেক্টরে আসলে এখনকার অবস্থা? দুর্বল ব্যাংকে যেটা দেখেন, এখানে আমি যখন কথা বলছি, কারণ আমি এক্সপোর্ট ওরিয়েন্টেড আমার ইন্ডাস্ট্রি, হ্যাঁ, সো আমি কিন্তু লার্জ ইন্ডাস্ট্রির মধ্যে পড়ি, সো আমার অভিজ্ঞতা ইজ ডিফারেন্ট। আমি খালি আমার অভিজ্ঞতা বলবো না, এখানে আমরা যখন এসব ডিসকাশনগুলো করি এসএমইদের কথা কিন্তু আমরা ভুলে যাই। এসএমই ইজ নোওয়্যার ইন দ্য ডিসকাশন। আমরা ইভেন গভর্নমেন্টের এখন যে ডিসকাশনগুলো দেখি, এখানে এসএমই ভিত্তিক কিন্তু কোনো পলিসি নেই। এখানে 2 লাখ টাকা উত্তোলন করতে ব্যাংকে 2 লাখ টাকা বাদ, 50,000 টাকা আমি উঠাতে গেলে আমার কৈফিয়ত দিতে লাগে ব্যাংকে, কী জন্য নিচ্ছি, কী জন্য, কোথায় ব্যয় করব, কিসের এগেইনস্টে করব। তো এটা তারপরেও কিন্তু টাকা পাচ্ছে অনেক দেরি করে। ধরুন আজকে চেক দিলাম, এটা অনেক ক্ষেত্রে কিন্তু 2-3 দিনও লাগছে। সো এই জিনিসগুলো কিন্তু হ্যাজ টু, মানে আমরা বুঝি যে আগে যেভাবে চলছিল, ধরো ওই ব্যাংকের টাকা ছিল না, ওনারা বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপিয়ে ওখানে দিয়েছিল, তখন ওটা আমাকে দিয়েছিল। সো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট এসএমই যদি এখানে যদি এসব ক্ষুদ্র ব্যবসায়ী যারা এমপ্লয়মেন্ট, আমরা যারা জেনারেশন, আমরা যারা এমপ্লয়মেন্ট দিই, আমরা কিন্তু ইনফর্মাল সেক্টরকে ওখানে কিন্তু আমরা কোনো রোল প্লে করি না ওরকম, কিন্তু এসএমই যে খাতে যারা সাথে জড়িত এনারা কিন্তু ওই জিনিসটা করে থাকে। এটা কিন্তু অলমোস্ট 60% অফ দ্য এমপ্লয়মেন্ট জেনারেটেড ইন বাংলাদেশ ইজ থ্রু এই সেক্টরগুলো। হ্যাঁ, তো এইদিকে একটা দিতে লাগবে। আর একটা হলো যে ইন্টারেস্টের যে ইন্টারেস্ট রেটটা হয়ে গেছে, এখন ইন্টারেস্ট রেটের এটা টপিক ভাই আছে, উনি বলবে যে এটা ইনফ্লেশন কন্ট্রোল করার একটা মেকানিজম, আমরা মানি যেটা মেকানিজম, কিন্তু আমাদের মেইন কথা হলো যে এটা মিসম্যানেজমেন্ট অফ দ্য ব্যাংকিং সেক্টর। হ্যাঁ, এইটার দায়ভার কেন এই যে এসএমই সেক্টরের সাথে ধরেন যারা জড়িত ওনারা কেন নেবে? যেখানে আমরা দেখছি যে একটা বড় একটা মানে কোম্পানি 65,000 crore টাকা এখনও যারা উইলফুল ডিফল্টারের পোস্টার চাইল্ড বলবো, ওনারা বাংলাদেশ ব্যাংক থেকে সহায়তা পাচ্ছে ওনাদের স্যালারি পেমেন্ট করার জন্য। যেখানে এসএমই গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ধরেন মানে 700টার মতন গার্মেন্টস সবার ফোর্স লোন হয়ে আছে, কারণ ওনারা ঠিক করে এক্সপোর্ট করতে পারে না অন টাইম, ওনারা তো সহায়তা পাচ্ছেন না। তো এই জিনিসগুলো কিন্তু নিডস টু বি অ্যাড্রেসড। এটা একটা মানে প্রক্রিয়াধীন একটা পরিস্থিতির মধ্যে আছি, কিন্তু এই জিনিসগুলো যদি না আমরা এখন ঠিক করি, এই সামনের দিনগুলোতে কিন্তু বড় একটা ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি আমরা দেখতে পারবো। তৌফিকুল ইসলাম খান, এক ধরনের আস্থাহীনতার ব্যাপারটা চলে আসে গ্রাহকদের এই দুর্বল ব্যাংকগুলোর উপরে। মানে সেক্ষেত্রে আসলে এই আস্থাহীনতা যখন চলে আসে তখন তো এই ব্যাংকগুলোর জন্য তাদের রিকভার করাটাও অনেক কঠিন হয়। তো গ্রাহকরা আমানত সরিয়ে নিতে চায়, বা গ্রাহকরা তার ব্যাংকিং যেই সেবাটা সেটি পায় না, টাকার দরকার হলে টাকা পাচ্ছে না, অনেক ব্যাংক বড় চেক নিয়ে গেলে দিচ্ছে না। তো এই জায়গাগুলোতে আসলে এই আস্থাহীনতা, এই ব্যাংকগুলো পুনরুদ্ধার কতটা সহজ হবে মানে এখনকার বাস্তবতায়? সহজ হবে না,
হ্যাঁ, সহজ হবে না এটা সবাই বুঝে। এটা আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছেন। আসাদ মনসুর ভাই আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সাথে বসেই ব্যাংকিং খাতে বিশ্লেষণ করেছেন বাইরে থেকে, এখন উনি এটার দায়িত্ব নিয়েছেন। সুতরাং উনি, আমি মনে করি যে যেই এখন পর্যন্ত যে কথাগুলো বলেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং উনি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেন। সেই অর্থে উনি একটা এক ধরনের যোগাযোগ উনি অব্যাহত রেখেছেন। উনি একই সাথে দুটো কথা বলেছেন, আপনি দেখবেন। সেটা হলো যে একটা হলো যে পরিস্থিতি ভালো না, সেটাকে উনি প্রথমবার মতো সত্য বলার চেষ্টা করেছেন। দ্বিতীয় হলো উনি আবার একই সাথে বলেছেন যে কিন্তু ঘাবড়াবার কিছু নাই, আমরা এটাকে নিয়ে কাজ করছি এবং ই করছি। উনি একই সাথে বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংক থেকে আর টাকা ছাপিয়ে টাকা দিব না, কিন্তু উনি বলছেন যে কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টি দিয়ে অন্য ব্যাংকের থেকে এটাকে লোন তৈরি করে এটার ভিতরে দিয়ে এটাকে বাঁচাবেন। সো একটা বড় জায়গা হলো যে এখন আমি যেই জিনিসটা আশা করি তাদের কাছ থেকে, আমি মনে করি যে এখন যে চিত্রটা আসবে ব্যাংকের যে পরিস্থিতি আছে, এইটা এক ধরনের প্রকৃত চিত্র। আগে যেটা হতো যে আমাদেরকে রেখে ঢেকে দেখতে দেয়া হতো না যে আসলে পরিস্থিতি কি, তো সেইটা অন্তত আসছে। এখন প্যানিক করে সবাই যদি আমানত তোলা শুরু করেন, নিঃসন্দেহে তারল্য সংকট আরও বাড়বে এই ব্যাংকগুলোর। এবং কয়েকটি ব্যাংকে গভর্নর 2 দিন আগেই কিন্তু বলেছেন কয়েকটি ব্যাংকে এখন তারল্য বাড়ছে। হ্যাঁ, দুর্বল ব্যাংক, আপনি দুর্বল ব্যাংকে বাড়ছে, এইটার প্রথম যে স্টেপটা এই জন্য নেওয়া হয়েছে সেটা হলো যে এটার পরিচালনা পর্ষদকে পুনর্গঠন করে যারা সরাসরি ব্যাংক লুটের সাথে, আমি ব্যাংক লুট শব্দটা আমি জেনে শুনে ব্যবহার করছি, যে এইটা সাথে ছিলেন, সেইটাকে পরিবর্তন করা হয়েছে। আমি মনে করি যে এটা ভালো কাজ হয়েছে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই পরিষদকে চেষ্টা করতে হবে যে আমার একটা কনফিডেন্স ফেরত আনা, এবং ফেরত আনার জন্য ওনাদের দুটো কাজ খুব জরুরি। একটা হলো যে সত্যিকার অবস্থা ব্যাংকের এটা বের করে নিয়ে আসা, ওনাদেরও কাগজপত্রে কোথায় ঘাপলা করে এটাকে কেমন দেখানো হচ্ছে এটাকে এখন সত্য বের করে আনা, এবং প্রত্যেকে একটা নিজের, মানে বাংলাদেশ ব্যাংক একটা সার্বিক দেবেন, কিন্তু নিজেদের কোনো একটা পাথওয়ে দিতে পারেন কিনা ব্যাংকের গভর্নরের কাছে, এবং যে আমরা এইটুকু করে এইভাবে আমরা যেতে চাচ্ছি, আমরা এটা করতে পারবো। এবং ব্যবসায়ের ক্ষেত্রে আর কিভাবে বাংলাদেশ ব্যাংক এটাকে হেল্প করতে পারে, কারণ ব্যাংক একটা ফেল করা কিন্তু খুব কঠিন। কারণ আমি এটা এর আগেও আমি গত 4-5 বছর ধরে বিভিন্ন সময় বলেছি যে ব্যাংকের ব্যবসা এবং চানাচুরের ব্যবসাকে এক করে দেখা হয়েছিল, যে বেশি ব্যাংক দিলে কম্পিটিশন হবে, না হলে টিকতে পারবে না, চলে যাবে। এগুলো খুবই অবান্তর কথা বলেছেন কিছু জ্ঞানীগুণী মানুষ, দায়িত্বশীল যারা ছিলেন, মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জন। কারণ ব্যাংক এবং চানাচুরের ব্যবসার মধ্যে পার্থক্য হলো যে চানাচুরের ব্যবসায় যিনি বিনিয়োগ করেন শুধুমাত্র উনার অর্থ দিয়ে উনি বিনিয়োগ করছেন, উনি হয়তো ঋণ নিয়ে করছেন, এটা তার ব্যাপার। কিন্তু ব্যাংকের আপনি যে টাকা দিয়ে মূলধন এসছে সেইটা হয়তো মোট যা উনি ট্রানজ্যাকশন করেন, যা ঋণ দেন, তার হয়তো 10%, 15% হবে, অ্যাট বেস্ট 20% হতে পারে। তার মানে হলো যে 80% অর্থ হলো আমানতকারীর অর্থ। সুতরাং ওইটা আপনি মানে চিন্তা করলে হবে না যে আমার মালিকানায় কেন বোর্ড থাকবে না, আমি কেন আমার পরিবারের সকল সদস্য নিয়ে বোর্ড করতে পারবো না, কারণ আপনার অর্থ না। আপনি উদ্যোক্তা হতে পারেন, কিন্তু এখানে মানুষের অর্থ আছে। তো যেই 10টা ব্যাংকের কথা বলা হচ্ছে, এই 10টা ব্যাংকের গ্রাহক সংখ্যা যদি আপনি যোগ দেন, আমার ধারণা এটা 1 কোটির কাছাকাছি হবে। 1 কোটি মানুষের কথা আমরা বলছি। বাংলাদেশে 1 কোটি মানুষের কথা যখন আপনি বলেন, তার মানে আপনি প্রায় 4 কোটি মানুষের কথা বলছেন যে এই ব্যাংকগুলোর সাথে যুক্ত আছে, এবং অধিকাংশই ক্ষুদ্র ব্যাংক। তার ভিতরে আমি এক্স্যাক্টলি জানি না, হয়তো নাম্বারগুলো এটাও বের হয়ে আসা যদি আপনি চিন্তা করে দেখেন, 20 থেকে, আমার ধারণা 20 থেকে 25% মানুষ হবে বাংলাদেশের অনেকের ধরেন ব্যাংক অ্যাকাউন্টই নাই। তো এই মানুষগুলোর তো 1 কোটি মানুষের তো একটা বড় ব্যাপার, এটা রাস্তায় বসে যাবেন, কারণ অধিকাংশ মানুষেরই সঞ্চয় কিন্তু অনেকগুলো ব্যাংকে রাখতে পারছেন তারা, আমারই নাই। আমি তো টিভিতে এসে কথা বলি, হ্যাঁ, একটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পর্যায়ে আছেন, যারা ক্ষুদ্র অবস্থায় আছেন, তাদের সারা জীবনের সম্পদ এখানে আছে। সুতরাং এটা ফেল করতে দেওয়া যাবে না। আসলে এইটাকে হোস্টেস করেই কিন্তু বারংবার একটা ব্যাংকে বারবার লুট করা হয়েছে। আমরা জানতো যারা নীতি নির্ধারক ছিল যে এটার অবস্থা খারাপ, আবার এটার ভেতরে অর্থ দিয়ে আবার একটা লুট তৈরি করার প্রক্রিয়া এটাকে চালু করা হয়েছে।
এবং খুবই গুরুত্বপূর্ণ হলো আমি মনে করি যে এইটার জন্য তাকিয়ে আছে মানুষ, এটা যদি না হয় ওনাকে করবে না, সেটা হলো যে যারা দায়ী আছেন, যিনি লুট করেছেন, যারা সহায়তা করেছেন, ইভেন যে ব্যাংকের কর্মকর্তারা যদি সহায়তা করে থাকেন এবং সেটা থেকে লাভবান হন, অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে প্রকাশ্যে আনতে হবে। সেই প্রক্রিয়ার কতটুকু অগ্রগতি দেখছেন? বা এখনও হয়তো আমি বললাম যে এভিডেন্স কালেক্ট করছে, আমি ধৈর্য হারা হতে চাই না। আমি মনে করি যে এখন পর্যন্ত ব্যাংকিং খাতে অন্তত ভিজিবিলি আমি স্টেপ দেখছি। টাস্কফোর্স গঠন করা হয়েছে, তারা কাজ করেছেন, সময় নিয়ে কাজ করছেন। আমি জানি যে তারা নিয়মিত লম্বা সময় দিন নির্ধারণ করে তারা কাজ করছেন। আমি আশাবাদী যে মানুষগুলো নেওয়া হয়েছে, আমি আশাবাদী হতে চাই, তাদের উপর বিশ্বাস রাখতে চাই। কিন্তু নিঃসন্দেহে এইটা যদি কোনো কারণে এটা ব্যর্থ হয়, রাজনৈতিক সদিচ্ছার কোনো জায়গায় যেন ঘাটতি না হয়, সেই চেষ্টাটাও আমি মনে করি বাইরের থেকে, আমার ব্যাংকের গ্রাহক থেকে শুরু করে সব অংশীজনকে, আপনার মিডিয়া সহ আপনাদেরকে সবসময় এই বিষয়টাকে তুলে রাখতে হবে, যেন যারা এটাকে ঠিক করতে চান তারাও যেন সেইখান থেকে শক্তি আনতে পারেন। কারণ যাদের বিরুদ্ধে আমরা কথা বলছি বা যাদের সম্পর্কে তদন্ত হচ্ছে, মনে রাখবেন কোটি টাকা না, শত কোটি টাকা না, হাজার কোটি টাকা লুট হয়েছে। সুতরাং তাদের অর্থশক্তি, তাদের সামাজিক শক্তি, তাদের রাজনৈতিক শক্তিকে ছোট করে দেখার সুযোগ নাই। সেইটাকে বিরুদ্ধে যদি আমি এই মানুষগুলোকে শক্তি দিতে চাই, তাহলে বাইরে থেকে আমাদেরকে একতাবদ্ধ হয়ে খুবই জোরালোভাবে, সার্বক্ষণিকভাবে, নিয়মিত ভিত্তিতে এই বিষয়ে কথা বলে যেতে হবে। আসলে ব্যাংকিং খাতের লুটের ক্ষেত্রে আসলে এখন হাজার কোটি টাকা, হাজার হাজার, লক্ষ কোটি টাকার কথা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর লক্ষ কোটি টাকা বলেছে। মানে এখন খুব বড় এমন মনে হয় না। মানে বারবার আমরা শুনছি নানানভাবে, নানান ব্যাংকে নানান কেলেঙ্কারির মাধ্যমে। শামস মাহমুদ, আসলে ঝুঁকিপূর্ণ ঋণের তথ্য নিয়েও পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক। অনেক ব্যাংকের ক্ষেত্রে আমরা ইচ্ছাকৃত খেলাপির একটা টার্মস শুনি এই ব্যাংকিং সেক্টরে। মানে বেশ কিছু টাস্কফোর্সও, 3টা টাস্কফোর্স গঠন হবে, একটি এর মধ্যে হয়েছে, কাজও করছে। মানে একজন ব্যবসায়ী নেতা হিসেবে আসলে আপনার অভিমত কি? মানে ব্যাংকিং সেক্টর তার মানে কাঙ্ক্ষিত জায়গায়, তার কাঙ্ক্ষিত অবদান যদি অর্থনীতিতে রাখতে চায়, আগামী দিনের ব্যাংকিং খাত কেমন হওয়া উচিত, বা কেমন ব্যাংকিং খাতের দিকে আমরা যেতে পারি? এখানে আমি যখন ব্যবসা করতে চাই একজন উদ্যোক্তা হয়ে, আমার সোর্স অফ ফান্ডটা কোথায়? হ্যাঁ, আমাদের স্টক মার্কেট ইউজুয়ালি, আমি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দেখি, স্টক মার্কেটে গিয়ে আমি গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট করে টাকা উত্তোলন করতে পারি। আমাদের এখানে কিন্তু ওই অপশনটা নেই। তো আমি কই যাব? ব্যাংকে যেতে লাগবে আমার। এখন ব্যাংকে গিয়ে একটা জিনিস যেটা আমাদের করতে লাগবে, এক নম্বর হলো যে ডিজিটাল ব্যাংক। যেমন ডিজিটাল ব্যাংকের কথা আসছিল, এমএফএস কিন্তু একটা বড় একটা ভূমিকা রাখছে। তো এই এমএফএস ট্রানজ্যাকশনের যে ক্রেডিট হিস্ট্রি, এটা কিন্তু আমাদের এখন পর্যন্ত, এই জিনিসটা আমি আশা করবো সিপিডি যাতে এটা উঠায়, হ্যাঁ, এই জিনিসটা উঠায়, তাহলে কিন্তু ইনফর্মাল সেক্টরকে একটা ফর্মাল সেক্টরে মানে নিয়ে আসবে, এটা একটা ফর্মাল রূপ দিবে, এক নম্বর। 2 নম্বর হলো যে একটু এসএমই সেন্ট্রিক, যেমন ফিক্সড ইনকাম মানুষ যারা, ফর এক্সাম্পল আমার যে সঞ্চয় ছিল, ধরুন আমি একটা ফ্ল্যাট কিনলাম, ইনস্টলমেন্ট পেমেন্ট, কিন্তু ইনস্টলমেন্ট পেমেন্ট করতে আমি পাচ্ছি না। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু হ্যাজ আ রিপারকাশন অন দ্য হাউজিং সেক্টর অ্যান্ড ওটার সাথে অ্যাসোসিয়েটেড আদার সেক্টরস অ্যাজ ওয়েল। সো এই জিনিসগুলো কিন্তু আমার মানে এখন বিবেচনা আনতে লাগবে। মানে আমি কতটুকু ভাবে ধরেন এটাকে মানে স্ট্রিক্ট হব। তো এই জিনিস যাতে অন্য কিছু যাতে এফেক্টেড না হয়, কারণ এটা নকডাউন এফেক্ট কিন্তু খুবই ভয়াবহ হবে। আর আরেকটা জিনিস হলো যে এই জুলাইয়ের আন্দোলন থেকে শুরু করে যে সাইক্লিক, যেমন আরএমজি সেক্টরের কথা যদি বলি, যেহেতু এখানে ইট ইজ স্টিল দ্য মেজর কন্ট্রিবিউটর টু দ্য ইকোনমি, ওই ব্যবসা সাইক্লিক্যাল যে বিজনেস যেটা আমাদের কিন্তু আছে, এটা করতে পারেনি অনেকে। তো এখন যেমন স্যালারি দিতে পারছে না, তো এইটার কিন্তু একটা সরকার যেমন একটা সার্কুলার দেখলাম বাংলাদেশ ব্যাংকের, যে 1 মাসের স্যালারি বলেছিল দিতে, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি করা হয়নি। এটা মানে ব্যাংকের ক্লায়েন্ট রিলেশনশিপের উপর দেওয়া হবে। তো এইটার ক্ষেত্রে যেটা হলো, যারা এসএমই খাতের মধ্যে পড়ে গেছে, যাদের ধরেন মানে ওরকম ইয়ে নেই, ধরেন অ্যাসেট নেই, ওরা কিন্তু পাচ্ছে না। সো অলমোস্ট 95% ইন্ডাস্ট্রির যারা পাওয়ার কথা, ওরা কিন্তু পাচ্ছে না। তো স্যালারি দিতে পারছে না, যেহেতু যে চলমান যে আন্দোলন যেটা দেখছেন আর কি, যে আনরেস্ট পোশাক সেক্টরে, এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজনস ফর দ্যাট। অ্যান্ড দ্য আদার থিং ইজ যে আমি আশাবাদী যে রেমিটেন্সের ক্ষেত্রে
যেমন কিছু পজিটিভ পদক্ষেপ নিয়েছে সেন্ট্রাল ব্যাংক, আমরা কিন্তু এটা একটা সুফল দেখতে পাচ্ছি যে ইট ইজ কামিং ইন। তো আমরা আশা করবো যে এই রেমিটেন্স ইনফর্মাল সেক্টরে যেটা বা ইনফর্মালভাবে যেটা আসে, এইটা যদি ফর্মাল চ্যানেল দিয়ে আসে, আমরা যদি, কারণ এখন যেটা বৃদ্ধি পাচ্ছে, আমরা কিন্তু অনেকগুলো এস্টিমেট যেটা দেখি যে মিডল ইস্টে গেলে কিন্তু আগে ধরেন সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান হয়ে গেছে এখন ওখানে, ওনারা কিন্তু যেমন সৌদি আরবে একটা লিমিট থাকে, এত টাকার উপরে আপনি ফর্মাল দিতে পাঠাতে পারবেন না ডিক্লারেশনের উপরে, ওটা কিন্তু হুন্ডি হয়ে আসে। সো এইগুলো আমাদের এখন নেগোসিয়েশন, যেহেতু ধরুন বর্তমান যে সরকার আছে, আমরা জানি যে মানে দে হ্যাভ গুড রিলেশনস উইথ আ লট অফ গভর্নমেন্টস, এগুলো এক্সপ্লোর করে কিন্তু আমরা যদি রেমিটেন্সটা ঠিক করে আনতে পারি, তাহলে ব্যাংকিং সেক্টরে ধরেন এই রিজার্ভ মিট, তারপরে আমাদের কিন্তু এলসি রেস্ট্রিকশন এখনও আছে। সো থিংস আর নট নর্মাল, মানে আমরা কিন্তু এখনও একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সো দের ইজ আ ইটস আ লং টার্ম প্রসেস, ইট উইল বি আ পেইনফুল প্রসেস। কিন্তু পেইনফুল প্রসেস হলে যে মানে যারা লার্জ এক্সপোর্টার আমরা পেইনটা ফিল করবো না, ফিক্সড ইনকাম মানুষের ওনারাই ফিল করবে, এটা যাতে না হয়। তো এদিকে সরকার উদ্যোগ নিচ্ছে। ফর এক্সাম্পল গার্মেন্টস শ্রমিকদের জন্য যেমন এখন একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে রেশন কার্ড 1 তারিখ থেকে এটার উদ্বোধন করা হবে। তো এইরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আবার ওই জিনিস চলে আসে যে ফিক্সড ইনকাম মানুষ, মিডল ক্লাস যারা আছে, কোভিডের সময় আমরা দেখেছিলাম যে অনেকে সহায়তা চাচ্ছিল কিন্তু লজ্জায় ওনারা নিতে পারছিল না। ওই সিচুয়েশন যাতে না হয়। মানে এই যে ব্যাংকিং খাতের এই যে দীর্ঘদিনের এক ধরনের ওপেন সিক্রেট ছিল তো বিষয়গুলো, কে করছে, কিভাবে অনিয়ম হচ্ছে, অনেক রিপোর্ট হয়েছে অনেকের বিরুদ্ধে। কিন্তু মানে আমরা যদি বলি ধরেন ব্যবসায়ী যে সংগঠনগুলো, বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী সংগঠন, ধরেন এফবিসিসিআই বলি বা আপনাদের ঢাকা চেম্বার, বিজিএমইএ, তো এই ব্যবসায়ী নেতাদের কি দায়িত্ব ছিল না এই জিনিসগুলো নিয়ে বলা বা এই জিনিসগুলো মানে ঢাকা চেম্বার কিন্তু হ্যাজ অলওয়েজ বিন আউটস্পোকেন অন দিস। আমরা কিন্তু এটার রিপ্রকাশনও ফেস করেছে অনেকবার। হ্যাঁ, এন্ড ইনফ্যাক্ট মানে এই ফোরামগুলো থেকে কি আসলে আমরা সেই ধরনের বক্তব্য এসেছে? আমরা বলেছি, এখন উই অলওয়েজ সেড ইট, আমরা সবসময় বলেছি, রাউন্ড টেবিল বলেন, আমাদের নিজেদের সেমিনার বলেন, আমরা এটা সবসময় উঠিয়েছি। এখন জিনিসটা হলো যে এই সরকারের যে ভালো যে জিনিসটা, যেমন আসান মনসুর সাহেব যিনি আছে, উনি শুনছে কথা। আমি যখন একটা কথা বলছি, উনি ডিসমিসিভভাবে বলছে না যে এটা না, উনি শুনছে। যেমন এখন যিনি এনবিআর চেয়ারম্যান আসছে, আমাদের একটা ছোট্ট একটা সমস্যা ছিল যে সাব কন্ট্রাক্ট যখন করতাম আমরা ব্যাংক গ্যারান্টি দিতে লাগতো। গতকাল একটা সার্কুলার দিয়ে উনি ওটা উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, যে আমি যদি এক্সপোর্ট ইউনিট হই, এই দে আর লিসনিং। আগে যেটা ছিল যে এটা ওয়ান ওয়ে ট্রাফিক ছিল, আমি যদি কোনো কথা বলতাম ওটা ছিল আমার বিরুদ্ধে, মানে ওনাদের বিরুদ্ধে আমি কথা বলছি। ফর এক্সাম্পল আমি একটা সিম্পল উদাহরণ দিই, আমি প্রথম আলো সিবিডি একটা রাউন্ড টেবিলে বলেছিলাম অলিগার্ক, তখন আই থিঙ্ক ফার্স্ট টাইম আই রেজ দ্যাট থিং যে একটা অলিগার্ক হ্যাজ রিজন। পরের দিন আমার এগেনস্টে ধরেন একটা এনবিআর আমার ট্যাক্স ফাইলটা ওপেন করে। তো এই হয়রানিগুলো কিন্তু ধরেন মানে উই ফেসড। এখন কি এনবিআর এ হয়রানি বন্ধ হয়েছে? না, এখন যেটা হলো যে আমি আশা করবো, ধরেন এখন তো চেঞ্জটা হলো মাত্র, আগে তো ট্যাক্স সার্কুলার কমিশনারের, মানে আমি স্কুলে থাকতে প্রেমের চিঠি যত লিখতাম, কমিশনের থেকে আমি অত বেশি চিঠি পাই, মানে বিগত দিনে ট্রেড পলিটিক্স করে। তো আই হোপ দ্যাট ওই ট্রেডিশনটা বন্ধ হবে এখন অ্যাকচুয়ালি, বিকজ ট্যাক্স জাস্টিস ইজ ওয়ান থিং। হ্যাঁ, এই মানে ন্যাশনাল দুটো জায়গায় আমরা আগে পেতাম না। আপনি যে কথাটা বললেন, একটা ছিল যে আমি হয়রানির শিকার হচ্ছি, আমি কই যাব? আপনি কোর্টে যেতেন, কোর্টে গিয়ে আপনি ন্যায় বিচার পেতেন না। তো ওখানে এখন যে সংস্কারটা হয়েছে, এখন যিনি নতুন চিফ জাস্টিস এসেছে, উনি কিন্তু রিফর্মটা করছে। আমরা কিন্তু দেখছি যে অ্যাটলিস্ট কোর্টে গেলে অ্যাজ আ ব্যবসায়ী আমার লাস্ট রিসর্ট অফ রেফিউজ ইজ দ্য কোর্ট, যেখানে আমি জাস্টিসটা পাবো। তো ওই আমব্রেলা যখন আমার মাথার উপর ওই ছায়াটা এখন আছে, এখন কিন্তু আমি সচ্ছল হয়ে, যদি আমার ব্যাপারে কোনো মানে অবিচার করা হয়, আমি বিচারের জন্য যেতে পারবো। আগে তো এটা ছিল না এই স্কোপটা। সো এখন অনেক কিছু বলা যায়, কিন্তু আগে কি জন্য বলা হয়নি এই কোয়েশ্চেনও করতে পারেন। কিন্তু আগে জিনিসটা হলো যে আমি যদি বলতাম, এটার কোনো সলিউশন থাকতো না, অথবা আউটকাম থাকতো না। সো দিস ইজ আ পজিটিভ থিং, যে অ্যাটলিস্ট আমরা ডিসকাশনটা, যে আপনি যে কোয়েশ্চেনটা করলেন আমাকে, হ্যাঁ, এটা যে উত্তর দিতে পারছি, এটাই হলো ইজ আ পজিটিভ ডেভেলপমেন্ট আমি বলবো। তৌফিকুল ইসলাম খান, মানে সংস্কারের ক্ষেত্রে মানে আপনি কতটা আসলে আশাবাদী হচ্ছেন? এনবিআর এর কথা বলছিলেন, মানে অনেক জায়গায় সিনারিও চেঞ্জ হচ্ছে, অনেক জায়গায় আপনি এতক্ষণ বলছিলেন যে স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদী কিছু, মানে আমরা আসলে ঠিক পথে আছি কিনা আপনার কাছে কি মনে হয়?
আমি মনে করি যে শুরুটা অর্থনৈতিক দিক থেকে যেই সংস্কার কার্যক্রম, আমি মনে করি যে শুরুটা ভালো হয়েছে। একটা তো হলো বড় জায়গা ছিল হলো যে অর্থনীতির পরিস্থিতি, যেটা শামস ভাই বলেছেন যে আমরা পরিস্থিতিটাই কতটুকু জানি, এটা নিয়ে একটা সমস্যা। সেখানে তো প্রথম যেই কমিটিটা সরকার করেছেন সেটা হলো অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটি। আমিও কিছুটা ওখানে হয়তো ইনভলভ আছি। তো ওইটা একটা হয়তো দিক নির্দেশনা দিবে যে কোথায় সংস্কারগুলো দরকার হবে, কী ধরনের সংস্কার, তারপর হয়তো আরও ডিটেল ঠিক হবে। ব্যাংকিং খাত খুবই জরুরি ছিল যে এটার দিকে মনোযোগ দেওয়া, সেখানে দেওয়া হয়েছে। কিছু জায়গায় তো পরিবর্তন এনে তৈরি করা হয়েছে, বাকিগুলো হয়তো আস্তে আস্তে আসবে। আমি যেটা বললাম যে সংস্কারটা মধ্যমেয়াদের হতে হবে। আপনার মানে অগ্রাধিকারগুলো কি ঠিক আছে এখন পর্যন্ত? ব্যাংকিং খাতের অগ্রাধিকার তো 1 নাম্বার ছিল, এটা তো যে কেউ এটাকে করবেন, হ্যাঁ এটা তো একটা হবে। এলডিসিগাইজেশনের জন্য হয়তো আরো 2 বছর সময় আছে, যেটা হয়তো মানে টাইম লাগবে, ওটা হয়তো আমরা বের করে যেতে পারবো, কারণ ওখানে গেলেও তো আপনাকে যে চিন্তা করতে হবে। তো আমি মনে করি যে স্টার্টিংটা খারাপ হয় নাই। যেটা আমি বলছিলাম যে যেই পদক্ষেপগুলো দরকার তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে অর্থনীতির চাকাকে আরও বেগবান করতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যেই সরকারি কাঠামো বা প্রতিষ্ঠানগুলো আছে এইগুলোকে মানে সচল রাখা, জোরদার রাখা, এইটার ভেতরে পরিবর্তনগুলো দ্রুততার সাথে করা, কনফিডেন্সটা তৈরি করা। এটা মানুষের কনফিডেন্স বলেন, বায়ারের কনফিডেন্স বলেন আমার এক্সপোর্টের জন্য, এগুলো তৈরি করতে হবে। যেই এক্সপোর্টের সংখ্যাগুলো এখন পর্যন্ত আসছে, আপনি দেখবেন যে ইউএসএতে আমরা দেখেছি যে -10% মতো ওটেক্সের ইয়েতে যে আমাদের গার্মেন্টস কমেছে, কিন্তু ইউরোপেও কমেছে। আপনি দেখেন এটা কিন্তু জানুয়ারি থেকে জুলাই। তো আমার আগের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো ছিল না, হ্যাঁ, এবং এটা আমরা গত অন্তত 2-3 বছর থেকে বলেছি যে এইটা পরিস্থিতি ভালো না। একসময় কোভিডের উপরে চাপ দেখা হয়েছে, তারপরে বলা হয়েছে যে আচ্ছা ইউক্রেন যুদ্ধ হয়েছে, তো বিভিন্ন ব্লেম গেম খেলা হয়েছিল। আমি মনে করি যে সত্য প্রকাশটা খুব জরুরি, যেটার চেষ্টা আছে, এবং সেই জায়গাটায় কাজ করলে একই কথা, এটা একটা ভালো শুরু। কিন্তু একই সাথে আমি মনে করি যে আমরা যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছি, ওইখানে যদি আমরা মানে সুউচ্চ স্বরে যদি আমাদের কথাগুলো আমরা বলতে না থাকি, তাহলে আবার দেখা যাবে যে প্রাধিকারগুলো হারিয়ে না যায় এবং সাধারণ মানুষের খুব পৌঁছানোর সুযোগ নাই। সেই জায়গাটা যেন আমাদের সামনে রাখে। ওই যে বললেন যে এসএমই খাত থেকে আমি জানতে পারবো কিনা, ওনারা তো শক্তিশালী, এসএমই খাত কোথায় থাকেন, তো ওই জায়গাগুলো আমি মনে করি যে আমাদেরও একটা দায়িত্ব আছে যেন আমরা তুলে ধরতে পারি সার্বক্ষণিকভাবে। জি, আসলে আমাদের হাতে সময় নেই। আপনাদের দুজনকেই ধন্যবাদ স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।